হ্যালো এভরিওয়ান, 2-3 দিন হলো এই টেস্ট পেপারটা তোমরা হাতে পেয়েছো এবং আমি জানি তোমরা সবাই অধীর আগ্রহী ছিলে যে এই এবিটি টেস্ট পেপারটি সলভ করার জন্য। অনেকে সলভ শুরু করেছো, বেশ খানিকটা পেজ হয়েও গেছে তোমাদের। তো আমি তোমাদের দেখতে পাচ্ছ পেজ নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এটা 300 পেজ এবং 323 নম্বর পেজটা আমরা সলভ করব, ঠিক আছে? তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওইদিকে এগিয়ে যাব পরের পেজগুলোর দিকে এবং সামনের দিকের পেজগুলো সলভ করব। কারণ আমি নিজে একটা জিনিস লক্ষ্য করেছি যে 10 নম্বর পেজ তার পরের পেজগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। তো এটা সত্যিকারের এই পেজগুলো আমরা পরপর সলভ করব। তো আমি আশিস স্যার তোমাদের টেস্ট পেপার সলভের পরিপূর্ণভাবে ব্যাখ্যা সহ একেবারে কেন হচ্ছে কি হচ্ছে এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। দেখো পেজ নম্বর 300 এবিটি মাধ্যমিক টেস্ট পেপারের 25-26-এর প্রথম প্রশ্ন কি লেখা রয়েছে? ক বিভাগের সকল প্রশ্ন আবশ্যিক এবং অন্য বিভাগের বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক তোমরা জানো তোমাদের ক্ষেত্রে কি জিওগ্রাফি হচ্ছে ম্যাপ পয়েন্টিং। তো ম্যাপ পয়েন্টিং এর একদম পরিপূর্ণ সুন্দর করে যে কিভাবে ম্যাপ পয়েন্টিং করলে তোমরা পুরো 10-এ 10 পাবে, 10টা থেকে তো 10-এ 10 পেতে পারো, কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় সেগুলো আমি ভালো করে দেখিয়ে দেবো। চলো প্রথম প্রশ্ন থেকে আসি ধীরে ধীরে সময় নষ্ট না করে। প্রথমে কি রয়েছে যে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। 4টে অপশন তোমাদের কাছে রয়েছে। ক আছে কি ভূমিকম্প, তারপরে অগ্নুৎপাত, তারপরে আছে পাত সঞ্চালন, তারপর আছে আবহ বিকার। তো আমরা একটু বুঝে নিই যে বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কি। বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কি? বহির্জাত প্রক্রিয়া মানে কি? দেখো টোটাল আমাদের এখানে প্রক্রিয়াগুলোকে পৃথিবীর মধ্যে মানে পার্থিব যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই পার্থিব প্রক্রিয়াগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা কি অন্তর্জাত, অন্ত মানে কি ভেতরে, আর একটা বহির্জাত, বহি মানে কি বাইরে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো চলতে থাকে সেগুলো বলে অভ্যন্তরীণ প্রক্রিয়া, আর বাইরে যেগুলো চলতে থাকে বহির্জাত প্রক্রিয়া। তাহলে ভূমিকম্পর জিনিসটা কি হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে একটা ঘটনা যেটা বাইরে প্রকাশ পেতে পারে কিন্তু ঘটনাটা শুরুটা কোথায় হয়? অভ্যন্তরে। তাহলে এটা হলো না। অগ্নুৎপাত, অগ্নুৎপাত অভ্যন্তরের ঘটনা, বাইরে বেরিয়ে আসছে ভেতরের ঘটনা, তাহলে ভূমিকম্প হচ্ছে না, অগ্নুৎপাত হচ্ছে না। পাত সঞ্চালন, পৃথিবী কতগুলো পাতের সমন্বয়ে গঠিত, পাত হচ্ছে যে অভ্যন্তরীণ হয়ে যাচ্ছে। বহির্জাত কি? আবহ বিকার। তাহলে বহির্জাতের অ্যান্সার কি হচ্ছে? আবহ বিকার। আবহ বিকার এটার উত্তর হয়ে যাচ্ছে আবহ বিকার। আবহ বিকার কি? পরিবেশের, আবহ মানে আবহাওয়া কথাটার সঙ্গে জড়িত, পরিবেশের উষ্ণতা তারতম্য বা বিভিন্ন বহির্জাত যে প্রক্রিয়াগুলো রয়েছে ঝড় বৃষ্টিপাতের কারণে কি হয়? শিলাখণ্ড ভেঙে যায়। এই যে ঘটনাকেই বলা হচ্ছে আবহ বিকার। তাহলে এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? অপশন কি রয়েছে কয়ে? ক্যানিয়ন, তারপরে আছে ভি আকৃতির উপত্যকা, তারপরে মন্থকূপ, তারপর শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? অবশ্যই শুষ্ক অঞ্চলের গিরিখাতকে প্রথমেই অপশন ক ক্যানিয়ন বলা হবে। অর্থাৎ গিরিখাত, সাধারণত গিরিখাত কি হচ্ছে? ভি আকৃতির হয়। এখন এই ভি আকৃতির গিরিখাত কিন্তু যদি আই আকৃতির হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে কি হয়? যখন নদী একটা শুষ্ক অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বৃষ্টিপাত কম হয়। শুষ্ক অঞ্চল মানে কি? জলের যোগানটা কম। নদী না কেবলমাত্র নিচের দিকে ক্ষয় করে। কোন দিকে ক্ষয় করে? নিচের দিকে ক্ষয় করে। এখন নিচের দিকে ক্ষয় করার পর কি হয়? আকৃতিটা লম্বা আয়ের মতন হয়ে যায়। অর্থাৎ কেবলমাত্র কি করে? সেটা নিচের দিকে সে কিন্তু ক্ষয় করতে থাকে। কেমন দেখতে হয়? ইংরেজি আই অক্ষরের মতন দেখতে হয়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যানিয়ন। বাকিগুলো হবে না, কারণ ভি আকৃতির উপত্যকা তো নয়, মন্থকূপ নয়। মন্থকূপ হচ্ছে নদীর তলদেশে গর্ত সৃষ্টি হয়, সেটাকে মন্থকূপ বলে, না হবে না। তারপরে দেখো বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির, সেই স্তরটির নাম জানতে চেয়েছে। বেতার তরঙ্গগুলো নিচ থেকে যায় উপরে, একটা উপরে স্তর আছে বায়ুমণ্ডলে, সেই স্তরে ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসে। প্রশ্ন হচ্ছে কি হবে সেটা? হ্যাঁ তোমরা, আমি জানি আমার সঙ্গে সঙ্গে আমার আগেই উত্তর হয়তো বলছো, অবশ্যই আয়নোস্ফিয়ার হবে। আয়নোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয় আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। বাকিগুলো হচ্ছে না এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলোতে হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে? শান্ত মণ্ডল, কারণ এখানে বাতাসের গোলযোগ দেখতে পাওয়া যায় না। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলছে? শান্ত মণ্ডল আমরা জানবো। ম্যাগনেটোস্ফিয়ার ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দেখো আমি শুধু অ্যান্সারগুলোকে টিক দিয়ে দেবো তা নয়, পয়েন্টগুলো সম্পর্কে ব্যাখ্যা করবো একটা, আলোচনা হয়ে যাবে 4টে। তোমরা তো এটাও চাও তাই না? তো ম্যাগনেটোস্ফিয়ার কি হচ্ছে? ভ্যান অ্যালেন বিকিরণ যে বলয়
সেই বলয়টা এখানে চৌম্বক ক্ষেত্র থাকে বলে ম্যাগনেট কথার অর্থ কি চৌম্বক এই স্তরে দেখতে পাওয়া যায়। এক্সোস্ফিয়ার হচ্ছে সব থেকে বাইরের স্তর এক্সোস্ফিয়ার, এই স্তরে বাতাসের পরিমাণ বা অক্সিজেনের পরিমাণ এগুলো খুবই কম থাকে বা নেই বললেই চলে। তারপরে দেখো ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে। প্রশ্ন হচ্ছে স্থানীয় বায়ু জিনিসটা কি। দেখো উত্তাপে তারতম্যজনিত কারণে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে কিছু বাতাস প্রবাহিত হয় যাকে স্থানীয় বায়ু বলে। স্থানীয় কি লোকাল, স্থানীয় বায়ু লোকাল উইন্ড, স্থানীয় বায়ু। তো সেই রকমই ফ্রান্সের যে রোন উপত্যকা রয়েছে, রোন নদী রয়েছে, সেখান থেকে কোন বায়ুটা আসে। তো দেখো চারটে অপশন রয়েছে, চিনুক, সিরক্কো, মিস্টাল, সেরা। সাধারণত এটা বোরা হতো আর কি। তাহলে চারটে যে অপশন রয়েছে সেই অপশনের মধ্যে কি হবে, চিনুক তো হবে না, কারণ চিনুকটা আমরা কোথায় দেখতে পাই, কানাডা অঞ্চলে দেখতে পাই, কারণ ওই চিনুকটা উষ্ণ বায়ু, পেরি অঞ্চলে যে বরফ টরফ জমে যায় সেই সময় প্রচুর ঠান্ডা থাকে, এই যে কি করে বরফগুলোকে গলিয়ে দেয়। এর জন্য একটা সুন্দর নাম আছে, কি বলতো, চিনুককে বলা হয় তুষার ভক্ষক। তুষার মানে বরফ কণাগুলো, ভক্ষক মানে কি সে খায়, ঠিক আছে। তাহলে চিনুকের কি নামে পরিচিত, চিনুক হচ্ছে তুষার ভক্ষক, কিন্তু এখানে চিনুক আমাদের উত্তর হবে না। আচ্ছা সিরক্কো, সিরক্কো হচ্ছে অতি উষ্ণ একটা বায়ু, সাহারা মরুভূমি থেকে এই বায়ুটা কিন্তু দৌড়ে দৌড়ে আসে, তাহলে সিরক্কো এটা হচ্ছে না। আমার তো চেয়েছে ফ্রান্সের রোন নদী, তাহলে কি হবে, মিস্ট্রাল এর উত্তর হয়ে যাবে, কি হবে মিস্ট্রাল। মনে রাখবে মিস্ট্রাল ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, কিন্তু এটি স্থানীয় শীতল বায়ু, বোঝা গেছে। এইটা উষ্ণ বায়ু, এটা উষ্ণ বায়ু, এগুলো উষ্ণ বায়ু, ঠিক আছে। স্থানীয় যেটা হচ্ছে আমাদের মিস্ট্রাল, ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা কি। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত যে শাখাটা কি, চলো একবার দেখে নিই জিনিসটা কিরকম হবে। ভালো করে দেখো, এই হলো আমাদের আফ্রিকা, একটা রাফ ইমেজ করছি। আফ্রিকার পাশে একটা ছোট দ্বীপ আছে, হয়েছে মাদাগাস্কার। এর দুপাশ দিয়ে দুটো স্রোত বয়ে যায়, একটা স্রোত এই দিক দিয়ে বয়ে আসে, আরেকটা স্রোত এই পাশ দিয়ে বয়ে আসে। কোন দুটো স্রোত না, সেই দুটি স্রোত কি বলতো, মাদাগাস্কার একটা স্রোত, একটা হচ্ছে মোজাম্বিক স্রোত। এই দুটো যখন স্রোত মিশে যায়, যে মিলিত স্রোতটা প্রবাহিত হয়, নিচে গিয়ে একটা স্রোত বয়ে যায়, সেটা হচ্ছে কি শীতল স্রোত, তার নাম হচ্ছে কুমেরু স্রোত। কি স্রোত বললাম, কুমেরু স্রোত, ঠিক আছে। এটা পরের সঙ্গে গিয়ে মিলে যায়। প্রশ্ন হচ্ছে যে এই অংশটার কি নাম, মিলিত হওয়ার পর এই অংশটার কি নামে পরিচিত। কি বললাম, কি নামে পরিচিত, মিলিত হওয়ার পর। আগুল, নামটা মনে রাখো, আগুল হাঁস, ঠিক আছে। হাঁসতে, হাঁসকে আগুলবে, আমাদের গ্রাম বাংলায় অনেক সময় আগুল মনে হচ্ছে আগুলে রাখা মানে কি, ঠিক আছে, যত্ন করে রাখা, ঠিক আছে। আগুল হাঁস, হাঁসকে আগুলে রাখবে। তাহলে কি হলো ঘটনাটা, মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কি বলতো, আগুল হাঁস স্রোত, ক্লিয়ার। এই টেস্ট পেপার করতে করতে এই যে করছো, এখানে তোমাদের একটা মনে প্রশ্ন যাচ্ছে, একটা না একাধিক জাগতে পারে, তার মধ্যে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কি বলতো, গেস করো কি হতে পারে। চলো আমি বলে দিই দুটো জিনিস। এক, স্যার বাজারে তো অনেক ধরনের টেস্ট পেপার বেরিয়েছে, তার মধ্যে আপনি একটা দেখালেন যে এই যে ABTA, এছাড়া রয়েছে WBTA, এছাড়াও রয়েছে WBHA, এছাড়া রয়েছে পর্ষদ, এবং তাছাড়া তোমাদের কাছে সেই মোটা বইটা রয়েছে কি বলতো, ভলিউম 2 রায়ান মার্টিনের। প্রশ্ন হচ্ছে স্যার কোনটা ভালো করে করব, কোনটা ভালো করে করব, কোনটা করলে আমি বেশি নাম্বার অর্জন করতে পারবো, কোনটা আমার ভালো। অবশ্যই ভিডিও শেষে সেই অ্যান্সারটা তোমাদের দেবো, শেষ পর্যন্ত দেখো। শেষে আরেকটা মজার জিনিস থাকছে, কি বলতো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, টপ থেকে মানে টপার থেকে একেবারে লাস্ট যারা নাম্বার করার জন্য প্রচুর খাটছে, তাদের মনে একটাই প্রশ্ন, স্যার টেস্ট পেপার বেরিয়ে গেছে, আমার কাছে অলরেডি অনেকগুলো টেস্ট পেপার, স্যার প্র্যাকটিসও করছি, কিন্তু স্যার টাইম দিতে পারছি না, মানে টাইম ম্যানেজমেন্ট কি করে পুরোটাকে সামালবো, কখন ইতিহাস করব, কখন ভূগোল করব, কখন বিজ্ঞান, দুটো বিজ্ঞান করব, কিভাবে সামালবো, কি প্রসেসে, কি টেকনিকে এগিয়ে গেলে আমি সবটাকে কভার করতে মাধ্যমিক পরীক্ষায় হেসে হেসে বেরোতে পারবো, কি পদ্ধতিতে করব, শর্টগুলো প্রথমে করে দেবো নাকি লংগুলো করব নাকি পুরো সেট করব, কিভাবে করব, মাথা ঘুরিয়ে যাচ্ছে, কারণ তুমি এক একজনের কাছে এক এক রকম পরামর্শ পাচ্ছ। আমি তোমাদের ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো যে এই টেকনিক করলে তুমি একটা অনেক নাম্বার অ্যাচিভ করতে পারবে। শেষ পর্যন্ত দেখো, দেখো তোমাদের জিনিসটা বলে দেবো, ফলো করবে এবং তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে, রেজাল্টের পর যে কি হয়েছে তোমাদের, অবশ্যই। তাই চলে আসে আগুলো হলো। তারপরে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, পৃথিবী ও চাঁদের মধ্যে যখন দূরত্ব সর্বাধিক হয় তখন তাকে আমরা কি বলবো,
চারটে অপশন রয়েছে, সিজিগি, পেরিজি, অ্যাপোজি আর অপসুর। বুঝা গেছে? প্রথমে আগে ক্রস গুলোকে দেখো, কেন হবে না, প্রথমে চারটে অপশনের মানে বুঝো। সিজিগিটা কি, এটার মানে বুঝো, সিজিগি জিনিসটা কি মানে বুঝো। যে পেরিজি জিনিসটা, অনেক জায়গায় পেরিগি থাকে, ব্যাপারটা একই, ঠিক আছে? এই জিনিসটা কি, অ্যাপোজি এই জিনিসটাই আমার বাকি, আর অপসুর জিনিসটা কি। অলরেডি এখান থেকে শুরু করি, অপসুর, ঠিক আছে? অপসুর অনুসুর, এটা হচ্ছে সূর্য আর পৃথিবীর দূরত্বকে বোঝাচ্ছে, ঠিক আছে? অপসুর আর অনুসুর, যখন পৃথিবী এবং সূর্যের দূরত্ব সব থেকে বেশি হচ্ছে, ঠিক আছে, তখন তাকে অপসুর বলছে। আর অনুসুর হচ্ছে যখন কম থাকে। পৃথিবী সূর্যের ব্যাপার, পৃথিবী চাঁদের তো ব্যাপার নয় এখানে। অনুসুর অপসুর হচ্ছে পৃথিবী আর সূর্যের ব্যাপার। তাহলে এইটা এখানে প্রথমেই আমরা ক্রস দিলাম, এটা আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসছে তিনটে জি দিয়ে, অ্যাপোজি, পেরিজি, সিজিগি, এরকম টাইপের তিনটে জিনিস। সিজিগি জিনিসটা কি? তো দেখো সিজিগি জিনিসটা কি বলে। সিজিগি কি, যখন চাঁদ, সূর্য আর পৃথিবী, কে কে বলো তো, চাঁদা মামা, সূর্য মামা, আমাদের এই পৃথিবী, এই তিনটে এক সরল রেখায় থাকবে। চাঁদ, পৃথিবী, সূর্য, সূর্য, পৃথিবী, চাঁদ একটা সংযোগ, একটা সরল রেখায় থাকবে, তখন তাকে বলা হচ্ছে সিজিগি। একটা সরল রেখায় থাকবে, তখন তাকে বলা হচ্ছে সিজিগি। দেখো জিনিসটা কিরকম, ধরো এটি হচ্ছে সূর্য, এটা পৃথিবী, আর পৃথিবীটা একটু বড় করি, বুঝলে? এটা হচ্ছে চন্দ্র। এদের যে কেন্দ্র, মানে কেন্দ্রগুলো যদি আমাদের এক সরল রেখায় থাকে, একদম 180 ডিগ্রি থাকে, 180 ডিগ্রি থাকে, তখন আমরা বলবো কি, সি জি গি। কি করে মনে রাখবো, অনেকে ভুলে যায়। সি মানে সংযোগ, দন্তেশ্ব দিয়ে কি এসেছে, সংযোগ, সংযোগ করছে না, সংযোগ, ঠিক আছে? তো এইরকম যদি হয়, তখন আমরা তাকে বলবো কি, কি বলবো, তখন আমরা বলবো সিজিগি। তাহলে এখানে সিজিগিও হচ্ছে না, তাহলে হচ্ছেটা কি? চলো, এই দুটো পড়ে রয়েছে, পেরিজি আর অ্যাপোজি, এই দুটোই দেখো ওলট পালট করে পরীক্ষাতে আসতে পারে। বুঝা গেছে? পেরিজি, এখানে আমাদের কি বলেছে, যে পৃথিবী ও চাঁদের মধ্যে সব থেকে বেশি যদি দৈর্ঘ্য হয়, তাহলে কি হবে, অ্যাপোজি, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? সব থেকে যদি আমাদের বেশি হয়, সব থেকে কম দূরত্ব যদি হয়, 3,56,000 মতন যদি হয়, তখন তাকে আমরা বলবো পেরিজি। পেরিজি মানে কি, সব থেকে কম দূরত্ব। সব থেকে কম দূরত্ব যদি বলা হয়, তখন পেরিজি। আর 4 লক্ষ থেকেও যদি বেশি হয়, তখন সেটা বলবো আমরা অ্যাপোজি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হলো, অ্যাপোজি। চারটে পয়েন্ট ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো? শুধু আমি এখানে অ্যাপোজি দাগ দিয়ে পরেরটাই চলে যেতে পারতাম, শুধু তোমাদের জন্য কিন্তু আমি যাচ্ছি না, চারটে পয়েন্টকে ব্যাখ্যা করছি, যাতে এক্সামে তুমি দেখে নেবো, এরকম একটা ব্যাপার থাকে। সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় কি থেকে, চারটে অপশন আছে, ফ্লাই অ্যাশ, ঠিক আছে, প্যাথোলজিক্যাল বর্জ্য, ইলেকট্রনিক্স বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য। প্রথমেই দেখো এই প্রশ্নটাকে তোমাদের কাছে অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার এবিটি টেস্ট পেপার করলেই কি আমি সব পেয়ে যাবো, এটা অনেকজনের প্রশ্ন, তোমরা বুঝতে পারছো। ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা কি রকম না, আমি কিভাবে করছি, আমি কার কাছে করছি আর কিভাবে করছি, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি অপশনগুলোকে প্রত্যেকটা বুঝছি কিনা, না কিন্তু দাগ দিয়ে মুখস্থ করে নিচ্ছি, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার কথাটা? দেখো ইলেকট্রনিক্স বর্জ্য এ কিন্তু আমাদের সরাসরি কোনো বিষাক্ত বর্জ্য নয়, ক্ষতি করে না। তাহলে যদি ক্ষতিহীন যদি বলে, এরকম মানে ক্ষতি করে না বলতে পরিবেশের করে, কিন্তু সরাসরি আমাদের মানব শরীরে সেরকম ভাবে বর্জ্য যেগুলো ইলেকট্রনিক্স বর্জ্য, সেগুলো কিন্তু আমাদের ক্ষতি করে না। তাহলে নির্বীজ বর্জ্য যদি যে প্রশ্নতে পড়ে, তাহলে কিন্তু তখন ইলেকট্রিক বর্জ্য হবে, তখন কিন্তু ইলেকট্রিক হবে যদি নির্বীজ পড়ে। কিন্তু আমাকে তো বলেনি এখানে নির্বীজ, বলেছে বিষাক্ত। তাহলে রইলো বাকিগুলো, ফ্লাই অ্যাশ, তাপবিদ্যুৎ যে কারখানা, সেখানে কয়লা পোড়ানোর পর কয়লার যে ছাইগুলো, সেই ছাইগুলোকে বলা হয় ফ্লাই অ্যাশ, তাহলে সেটাও আমার এখানে অ্যান্সার হবে না। অনেক সময় ফ্লাই অ্যাশ মানেই অনেকে বুঝতে পারছে না, তো সেটার জন্য বলে দিলাম। এবারে রইলো আমার হাতে দুটো, প্যাথোলজিক্যাল বর্জ্য, হ্যাঁ আমাদের এইসব ওষুধ, পুরনো সিরিঞ্জ, যেগুলো বিষাক্ত বটে, ঠিক আছে, এটা আমাদের বিষাক্ত। আর তেজস্ক্রিয় বর্জ্য, এটাও বিষাক্ত। তাহলে অ্যান্সার কোনটা হবে, সব থেকে বেশি, সব থেকে ক্ষতিকর, সব থেকে বিষাক্ত যেটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। তো চলে আসছি পরেরটাই, দেখো 1.8 কি আছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে। রাজ্য পুনর্গঠন কিসের ভিত্তিতে হয়েছিল, প্রথম একটা জিনিস, এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে, রাজ্যকে যে পুনর্গঠন হয়েছিল কিসের ভিত্তিতে হয়েছিল, না ভাষার ভিত্তিতে। ভাষা হিসাবে প্রদেশ নির্বাচন করা হয়েছিল, যে তামিল ভাষা যারা আছে তামিলনাড়ু, ঠিক আছে, তা ভাষা ভিত্তিক হয়েছিল। তো তার জন্য একটি কমিশন গঠন হয়। কমিশনটা কত সালে হয়েছিল, যদি বলে পুনর্গঠন কত সালে হয়েছিল, শুরু 56তে হবে তখন। যদি বলে পুনর্গঠন শুরুটা হয়েছিল 56তে, কিন্তু বলেছে কমিশন, দেখো হওয়ার আগে তো একটা কমিশন হবে, একটা কমিটি গঠিত হবে, যে যারা ঠিক করবে নিয়ম টিয়ম মেনে, যে এই হবে সেই হবে। তো সেটি কিন্তু তার আগে হয়েছিল, অর্থাৎ 1953 সালে। কি বললাম জিনিসটা, অ্যান্সার 1953তে কমিশন। যদি বলে রাজ্য পুনর্গঠন, তখন কিন্তু 56। যাই হোক, আমরা চলে আসছি পরেরটাই।
ক্লিয়ার, বোঝা গেছে? বাকি দুটো সাল তোমাদের এর সঙ্গে সরাসরি কোনো যুক্ত নেই, কারণ 1947 সালে দেশ স্বাধীন চলে, তখন কি সঙ্গে সঙ্গে কমিটি গঠন হবে? হবে না, নিজস্ব বুদ্ধিটা খাটাবে মাথায়, ঠিক আছে? শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে? চলো আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। এটা আমাদের সেই পর্বত, কি? হিমালয়, ঠিক আছে? এবার হিমালয় এখান থেকে জলধারা প্রবাহিত হয়ে নুড়ি, বালি, কাঁকড়, পলি, যে চার ভাই থাকে আর কি, তারা এখানে এসে জমা শুরু করেছে, সব এই অঞ্চলগুলিতে জমা শুরু করেছে, দিয়ে একটা সমভূমি তৈরি হয়েছে। কোথা থেকে জিনিসগুলো এসেছে? এখান থেকে নেমে এসেছে, নেমে এখানে সমভূমি সৃষ্টি করেছে। তাহলে হিমালয়ের বা যে কোনো পর্বতের পাদদেশে যদি গঠিত হয় তো সেটা সমভূমি অঞ্চল হবে। তো এই হিমালয়ের অঞ্চলটাকে যেটা বলছি, শিবালিক হচ্ছে হিমালয়ের অন্তর্গত, তো সেটা আমাদের কি হবে? ভাবর, ঠিক আছে? সেটা কিন্তু সেটা নয় যে পুরুলিয়ার ভাবরা ভাজা, সেটা নয় কিন্তু, ভাবর। এটা কিন্তু নতুন তৈরি হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র শিলা নিয়ে গঠিত নতুন তৈরি হওয়া যে সমভূমি তৈরি হয় সেটা হবে আমাদের ভাবর, ঠিক আছে? তাই তো, নতুন তো বর, তাকে তো বরই বলবো, নতুন, ঠিক আছে? তো ভাবর, ক্লিয়ার? এটা মনে রাখবে। বাকিগুলোর সঙ্গে রিলেটেড আছে খাদার কি, ভাঙ্গর কি, বেট কি। পাঞ্জাব অঞ্চলে যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা তাকে কি বলবো? আচ্ছা, ভাঙ্গর জিনিসটা কি, নতুন না পুরনো? ভাঙ্গরে হবে পুরনো। এই জিনিসটায় ভাবর যখন পুরনো হয়ে যাবে, বর যখন আর থাকবে না, পুরনো হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ভাঙ্গর হয়ে যাবে। এই জিনিসটাই মনে রাখবে। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, নেক্সট দেখো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কত? পশ্চিমী ঝঞ্ঝা কখন হয় না? শীতকালে হয়। শীতকালে যখন ঝড় বৃষ্টি হবে, যখন ঠান্ডার সময় যদি যখন ঝড় বৃষ্টি যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি? শীতকালে কি হয়েছে না পশ্চিমী ঝঞ্ঝা। ঝঞ্ঝা মানে ঝড় বৃষ্টি, ঠিক আছে? শীতকালে কোন দিক থেকে বাতাস বয়? তো সেই কারণে পশ্চিমী ঝঞ্ঝা, ওই সময় ওদিক থেকে বাতাস বয়, ঝড় বৃষ্টি আনে। কোনো কারণে যদি সেখানে নিম্নচাপ গঠিত হয়, তার ফলে সেখানে ঝড় বৃষ্টি দেখা যায়, মাঝে মধ্যে হয় সেটা। তো সেটাই হচ্ছে শীতকালে, অ্যান্সার কি হবে? শীতকালে। নেক্সট, ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত। ইক্ষু, ইক্ষু কি? আখ। ইক্ষু কি? আখ। প্রত্যেকটি গবেষণাগার তোমরা কিভাবে খাতায় করবে দেখো। গবেষণাগার যখন করবে, একটা তুমি পেয়েছো, একটা রেখানিষ্ঠে তোমাকে 4টে করতে হবে, নাম্বার তুলতে হবে। কিরকম? ধান গবেষণাগার, পাশে জায়গার নাম, এইভাবে একটা নোটস তৈরি করবে, তোমরা খাতার মধ্যে লিখবে, অবশ্যই লিখবে, কথা শুনবে, তাহলে কিন্তু নাম্বার পাবে। তারপরে গম গবেষণাগার নাম, আমি জানি, আমি বলার আগে তোমরা ওই পারে বসে অলরেডি তোমাদের তৈরি করা আছে, টিউটরের কাছে করেছো। আরেকবার তুমি ওটাকে না দেখে একবার দেখে আরেকবার লিখে দেখবে তো পাচ্ছ কিনা। অবশ্যই এই ক্লাসটা শেষ হলেই তুমি অবশ্যই লিখে দেখবে, ঠিক আছে? সেখানে তুমি প্রত্যেকটা গবেষণাগার একবার দেখে তুমি লিখতে পারছো কিনা। ধান, গম, চা, পাট, খুদ পাট যা যা রয়েছে তোমাদের সিলেবাসে, সেই প্রত্যেকটার নাম আর তার পাশে কি তার গবেষণাগারগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এটার পিডিএফ তোমাদের পাই যাবে, আমি বলে দেবো, ঠিক আছে? সেইখানেও কিন্তু আমি তৈরি করা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে করে নিতে পারো যাদের করা নেই। আর যাদের আছে তাদের কোনো অসুবিধা নেই। ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত? গবেষণাগারটি কোথায়? কোথায় হচ্ছে? কটক, লখনৌ, পুসা, জোরহাট। এখানে দেখো, আগে উত্তরটা বলি, ঠিক আছে? লখনৌতে কিন্তু ইক্ষু গবেষণাগার অবস্থিত। আর আমাদের ইউপিটা যেখানে লখনৌ, ওই জায়গাটা হচ্ছে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে? বাকিগুলো কি? ধান গবেষণাগার, এটা হচ্ছে ধান, ধান গবেষণাগার, এটা হচ্ছে ধান। আচ্ছা, লগ্ন তো বললাম, এখানে ইক্ষু হয়ে গেল। পুসাতে কি? পুসাতে হচ্ছে গম গবেষণাগার। জোরহাট কোথায়? অসমে। জোরহাট কোথায়? অসমে। এটা কি? চা গবেষণার। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জোরহাটটাও, যে চা গবেষণা কিন্তু কোথায় গড়ে উঠেছে? অসমের জোরহাটে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার কোনো মানে নেই যে ভারতে ইক্ষু গবেষণাগার আবিষ্কার করিয়েছেন পেজে 300 পেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ইক্ষুটাই পড়বে এমন কোনো ব্যাপার নাই। 4টে অপশন করবে, তুমি 10টা প্রশ্ন করছো, তার 4টে করে অপশন জানছো, 4 10 40টা প্রশ্ন আছে। পরের পেজে দেখবে 2-4টে পেজ উল্টাবে, পরের পেজে একটা প্রশ্ন আছে, কি থাকবে না সেখানে ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত, অলরেডি শুনে এসেছো, জোরহাট, রাইট মেরে দেবে। পড়বো একটা, হবে 4টে, এটাই তো বুদ্ধির ব্যাপার। ভারতের স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর। ভারতের স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত, পোতাশ্রয় মানে কি? স্বাভাবিক পোতাশ্রয় মানে কি? দেখো, চলো ছবিতে দেখাই। ধরো একটা এরকম জায়গা রয়েছে, ভারতের এই জায়গাটা একদম এরকম, মনে করো এরকম। তো এইখানে তুমি সেই জাহাজটা চালাচ্ছ, মনে করো এটি তোমার জাহাজ, এটি তোমার জাহাজ। আর এই জাহাজটাকে তুমি যদি এখানে রাখো, আর যদি এখানে প্রবল ঘূর্ণিঝড় আসছে, তাহলে কিন্তু তোমার জাহাজকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তাই ভারতের কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো হচ্ছে কি, যে জায়গাগুলো এরকম
কিরকম যুক্ত, না এরকম খাঁজ যুক্ত, আমি জাস্ট দেখাচ্ছি এরকমের জন্য, এরকম কি যে খাঁজ যুক্ত। এবার মনে করো তোমার সেই খাঁজের এখানে তুমি তোমার জাহাজটাকে লুকিয়ে রাখলে, সেখানে কিন্তু তোমার জাহাজ তুলনামূলক সেফ জায়গায় রয়েছে, কারণ খাঁজের মধ্যে রয়েছে। এই খাঁজের মধ্যে বন্দর গড়ে তোলাটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক পোতাশ্রয় বা স্বাভাবিক বন্দর। এবার ধরো তোমার মন গেছে যে এই জায়গাটাকে আমি বন্দর বানাবো, তাহলে তোমাকে কিন্তু কৃত্রিমভাবে এই জায়গাটাকে কেটে দিতে হবে, কেটে তোমাকে খাঁজ বানিয়ে সেইখানে জাহাজ রাখতে হবে, তখন সেটা কৃত্রিম পোতাশ্রয় হবে। তাহলে এখানে বলেছে স্বাভাবিক পোতাশ্রয়, মানুষ তৈরি করেনি, অলরেডি প্রকৃতির দ্বারা তৈরি। স্বাভাবিক পোতাশ্রয় হবে কি বিশাখাপত্তনম, এটা হচ্ছে আমাদের পূর্ব ভারতে বিশাখাপত্তনম, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে বিশাখাপত্তনম খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি তোমাদের ম্যাপ করাবো বলেছি, ম্যাপ নিয়ে অনেকের ভয় থাকে, অনেকে যে ম্যাপে কি 10-এ 10 উঠবে। হ্যাঁ 10-এ 10 কেন, ম্যাপ যদি 50 নম্বরে থাকতো 50-এ 50 উঠতো, কোনো চাপ নেই, ম্যাপ হচ্ছে সব দিকে সোজা। এই কথাটা শুনে অনেকে ভয় পাচ্ছ, অনেকে বলছে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, সোজা, রিয়েলি সোজা। 2-4টে ক্লাস করো তাহলে দেখো, দেখতে পাবে ম্যাপ জিনিসটা কি। এই এই যে বিশাখাপত্তনম, এই বিশাখাপত্তনম কিন্তু তোমাদের ম্যাপে খুব গুরুত্বপূর্ণ। কি হিসাবে থাকবে, ডিরেক্ট থাকবে না, যে পূর্ব ভারতে জাহাজ নির্মাণ কেন্দ্র, তখন তুমি চট করে বিশাখাপত্তনমটা দেখিয়ে দেবে, ম্যাপে দেখাবো পরে। তাছাড়া রয়েছে চেন্নাই, কলকাতা, এগুলো কিন্তু স্বাভাবিক পোতাশ্রয় নয়, তৈরি করা হয়েছে। কলকাতা তো প্রায় মানে শেষ হয়ে গেছে, কিছুই নেই। এবার 13 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? ভারতের জনঘনত্ব কত? তো ভারতের জনঘনত্ব কত হবে 2011 সাল অনুযায়ী? 382 জন। কি বললাম, প্রতি বর্গ কিমিতে 382 জন, অ্যান্সারটা মনে রাখবে। বাকিগুলো 1029, 1000-এর বেশিগুলো বিহার, এগুলো হবে। ভারতের কিন্তু 382 জন, মনে রাখতে হবে। 14 নম্বর এমসিকিউতে কি আছে, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, যেটাকে ডিগ্রি সিট বলা হয়, টোপো মানচিত্রের আরএফ কত? আরএফ জিনিসটা কি, এটাকে আগে বুঝো। অনেকের প্রশ্ন থাকে যে আরএফ এর প্রথমটা 1 কেন হয়, শুরুতেই 1 হচ্ছে, সব জায়গাতে দেখেছি 1। আরএফ জিনিসটা কি, ধরো তুমি তোমার জায়গা আছে, তোমার যেখানে তুমি বসবাস করো, সেখান থেকে হ্যাঁ স্কুলের দূরত্বকে তুমি ম্যাপে দেখাতে চাও। ধরো তোমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, তুমি 3 কিলোমিটার বড় ম্যাপ চাই দেখানোর জন্য, না 3 কিলোমিটার বড় ম্যাপ দরকার নেই। কি দরকার, না তোমার একটা খাতাতে ওই অনুপাতে তুমি কমিয়ে নিলে, যে আমার খাতায় এইটুকু জায়গা মানে মাটিতে আমার 1 কিলোমিটার। অর্থাৎ যদি এরকম হয়, ঠিক আছে, আমার খাতার 1 সেমি, আমার খাতার 1 সেমি আসলে মাটিতে 1 কিমি। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে আরএফ, ভগ্নাংশ। কি অনুপাতে, এখন দুটোকে সেমি করে দেবো। 1 সেমি আমার খাতার সমান 1 কিলোমিটারকে সেমিতে কনভার্ট করলে কত হয়, 1 লক্ষ সেমি। ওটা হলো 1 2 3 4 5, 1 লক্ষ সেমি। এবার তুমি এটাকে অনুপাতে প্রকাশ করলে 1:1:0:0:0, কটা হলো 5। এই যে জিনিসটা তুমি পেলে, এটা কি পেলে, এটা হচ্ছে আরএফ। সেই রকমই 1 ডিগ্রি আর 1 ডিগ্রির টোপোসিটে আরএফটা কত, এটা হবে 1:25 দিয়ে 4টে 0, এটা হয়ে যাবে। তাহলে বাকিগুলো কি রয়েছে ধীরে ধীরে আলোচনা করব। বাকিগুলো কখনো এটা ইঞ্চি সিট থাকতে পারে, ঠিক আছে, 4 ডিগ্রি সিট থাকতে পারে। তাহলে তোমার এখানে যদি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে আসে, তাহলে আমরা করব 1:25 দিয়ে 4টে 0, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এইগুলো এমসিকিউ। এবারে বিভাগ ক্ষয়ের কি রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে টু আর অশুদ্ধ হলে অ লেখো। এখানে একটা আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি, যেখানে তোমার যাতে তোমার নাম্বার হাত ছাড়া না হয়। কি বলছি বলো তো, জিনিসটা হচ্ছে তোমাকে কিন্তু শুদ্ধ হলে সু লিখতে বলেছে, অশুদ্ধ হলে অ লিখতে বলেছে। তোমরা কিন্তু কখনোই সু আর অ ছাড়া অন্য কিছু লিখবে না। অর্থাৎ অনেকে দেখেছি আমি শুদ্ধ হলে তো অভ্যাস হয়ে গেছে টি মানে ট্রু, আর অশুদ্ধ হলে ফলস, এরকম কিছু লিখে দেয়, কিংবা শুদ্ধ হলে সত্য লিখে দেয়। এগুলো কিছু চলবে না লেখা, তোমাকে যা বলেছে তুমি তাই করবে। সু লিখতে বলেছে সু লিখবে, অ লিখতে বলেছে অ লিখবে, অশুদ্ধ হলে। নচেত কিন্তু তোমার নাম্বার যেতে পারে, তোমাকে লিখতে বলে তুমি লেখনি। ক্লিয়ার কথাটি? চলো, এই যে 6 নম্বর থাকছে, এই 6 নম্বরে 6 কিন্তু তোমাদের মাধ্যমিকে পেতে হবে, খুব সোজা থাকে। প্রথম প্রশ্নটি কি, মিয়েন্ডার। মিয়েন্ডার মানে হচ্ছে আঁকা বাঁকা নদীপথ। মিয়েন্ডার মানে কি, আঁকা বাঁকা নদীপথ। মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, এই কথাটা দেওয়া আছে। দেখো, একটা নদীর যখন ক্ষমতা থাকবে, তোমার যখন ক্ষমতা থাকবে, তুমি কি সোজা হেঁটে চলে যাবে। তোমার যখন ক্ষমতা থাকবে, তোমার ক্ষমতা নদীর কোথায় থাকে, উচ্চ গতিতে থাকে। এবার তোমার যখন ক্ষমতা থাকবে না, অর্থাৎ তোমার ধরো বার্ধক্য বয়স, বুড়ো মানুষ কেমন যায়, হ্যাঁ সোজা সোজা যেতে পারবে না, টলে যাবে আর কি, এরকম করে। তাহলে নদীর যখন ক্ষমতা থাকবে না, তখন নদী কি হয়, এঁকে বেঁকে যাবে। কোন গতিতে, নিম্ন গতিতে। আর নিম্ন গতিতে কি নদী ক্ষয় কাজ করে না, সঞ্চয় কাজ করে। তাহলে এটা আবার কিন্তু কি হয়ে গেল, ভুল, অর্থাৎ শুদ্ধ নয়। তাহলে কি লিখবো, অ, অর্থাৎ
অশুদ্ধ হয়ে গেল এটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। এটা কিন্তু আমি এরকম ভাবে বলে দিতে পারতাম যে ঠিক আছে জেট বায়ু, হ্যাঁ হ্যাঁ বটে, এটা কিন্তু শুদ্ধ, টু করে রেখে দিলাম। কেন শুদ্ধ? দেখো ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। কি না, জিওস্ট্রপিক বায়ুটা কি, মাটি থেকে অনেকটা উপরে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ার জানো মানে তার ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে মানে ট্রোপোপজ ওই জায়গাটার একটু নিচে, ওই জায়গাটা করে কি হয়, মাটির ঘর্ষণ ছাড়ায় কি হয় না সেখানে জেট বায়ু বা বলতে পারো কোরিওলিস বল, পৃথিবীর আবর্তন ইত্যাদির কারণে তীব্র গতিতে একটা বায়ু প্রবাহিত হয়, একে জিওস্ট্রপিক বায়ু বলে। মাটি থেকে অনেক উপরে তীব্র গতিতে কোরিওলিস বল এর ভূমির সমান্তরালে একটা বায়ু বয়ে যায়, একে কি বলছে, জিওস্ট্রপিক বায়ু। তাহলে কি জেট বায়ুটা ওই বায়ুরই একটা অংশ? উত্তর হবে ইয়েস, হ্যাঁ জেট বায়ু হলো ওই বায়ুর একটা অংশ, শুদ্ধ। তারপরে মেঘাচ্ছন্নতা অক্টাস এককে প্রকাশ করা হয়, অবশ্যই সত্য কথা এটা, মেঘাচ্ছন্নতা অক্টাস এককে প্রকাশ করা হয়, এটা শুদ্ধ, এটাও কিন্তু শুদ্ধ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অড লেখালেখি এখানে কিন্তু আমি একটা ক্রস দিয়ে রাখছি, তার মানে এটা হচ্ছে যে ভুল হয়েছে। আচ্ছা জেড বায়ু এটা ঠিক হয়েছে, যেটা রাইট বোঝার জন্য বলে রাখছি, কিন্তু সুয়াই লিখবে। মেঘাচ্ছন্নতা অক্টাস এককে প্রকাশ করা হয়, এটাও কিন্তু সত্য। অক্টাস মানে চিহ্নগুলো কেমন হয়, তোমাদের কিন্তু এখান থেকেও প্রশ্ন পড়তে পারে জিনিসগুলো কেমন হয় না। দেখো এরকম থাকবে, একটা গোল থাকবে, এই গোলের মধ্যে হয়তো ধরো এতটা এরকম পুরোটা কালো রঙের ফিল আপ করা থাকবে, এরকম কালার থাকবে না, কালো রঙের ফিল আপ করা থাকবে, এরকম ভাবে দেখানো হয়, এগুলো হচ্ছে অক্টাস একক। এটার মানে হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগে মেঘ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 4টে ভাগ করা হয়েছিল, তার মধ্যে 3 ভাগ মেঘ হয়ে গেছে। আকাশের একটা অংশের 4টা ভাগের মধ্যে যেটুকু তুমি দেখতে পাচ্ছ তার 4 ভাগের মধ্যে 3 ভাগ মেঘ হয়ে গেছে, তখন এটা বলবে 3 এর 4 অক্টাস, এই এককটাকে বলা হয় অক্টাস, অর্থাৎ এই চিহ্ন দিয়েও প্রকাশ করা হয় ওইটা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় না, এটা এটা অশুদ্ধ, দেখা যায় না, এটা অশুদ্ধ, অর্থাৎ এটা কিন্তু ক্রস হয়ে গেল, ভারত মহাসাগরে দেখা যায় না। শৈবাল সাগর কি, যখন চারিদিক থেকে স্রোতগুলো, বিভিন্ন ধরনের স্রোত, ধরো এদিক থেকে একটা স্রোত বয়ে গেল, ঠিক আছে, এদিক থেকে একটা স্রোত বয়ে গেল, হ্যাঁ এ পাশ থেকে একটা স্রোত বয়ে গেল, এভাবে বিভিন্ন দিক থেকে স্রোত বয়ে যাচ্ছে, এর ফলে এখানে একটা চক্রের মতন অংশ, চারদিক থেকে এই জায়গাটা একটা তুলনামূলক স্রোতবিহীন একটা ঘূর্ণ তৈরি হয়, এখানে কি হয়, শৈবালগুলো অর্থাৎ শ্যাওলা একটা স্রোতহীন অংশ থাকে, শ্যাওলাগুলো জমে একটা বিরাট বড় অঞ্চল তৈরি করে, একে বলে শৈবাল সাগর। বিভিন্ন এরকম কিন্তু স্রোত এদিকে একটা আসবে, এদিক থেকে এরকম স্রোত আসবে, একটা চক্রের মতন তৈরি হবে, এটা কিন্তু শৈবাল সাগর। ভারত মহাসাগরে এরকম কোনো চক্রকার স্রোত এরকম তৈরি হয় না, শৈবাল সাগর তৈরি হয় না, তো এটা আমাদের অ্যান্সার কি হলো না, এটা ভুল হয়ে গেল। তারপরে ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ভারতের আরাবল্লী নবীন ভঙ্গিল পর্বত মোটেই না, আরাবল্লী ভঙ্গিল পর্বত কিন্তু নবীন নয়, ভারতের আরাবল্লী হচ্ছে কি প্রাচীন ভঙ্গিল পর্বত, 3 কোটিরও বেশি বয়স আরাবল্লীর, ভারতের আরাবল্লী একটা প্রাচীন পর্বত, ভুল দেওয়া রয়েছে। তাহলে ভারতের একটা নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি হবে, হিমালয় হবে, ভারতের নবীন ভঙ্গিল পর্বত বলে হিমালয় হবে, আরাবল্লী কিন্তু প্রাচীন। নেক্সট, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য যেগুলো নোনা মাটিতে বা লোনা মাটিতে জন্মায় তাদেরকে ম্যানগ্রোভ অরণ্য বলে। আর হ্যাঁ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবশ্যই। এছাড়া আরো আছে, বিশাখাপট্টনম অঞ্চলেও কিছু ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলো সুন্দরবন হচ্ছে তোমরা সব থেকে বড়। আচ্ছা, ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য মিজোরাম, বলছে ইয়েস অর নো, বলছে ভারতের সর্বাপেক্ষা কম জনসংখ্যা, মিজোরাম নয়, মিজোরাম সব থেকে কম নয়, সব থেকে কম, এটা ভুল দেওয়া রয়েছে, সব থেকে কম মিজোরাম হবে না, কি হবে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, প্রায় প্রতি বর্গ কিমিতে 7-এর মতো। মিজোরাম নয়, মিজোরামের তুলনামূলক একটু বেশি, তাহলে মিজোরাম হচ্ছে না, এটা ভুল হয়ে যাচ্ছে। অরুণাচল, অরুণ শব্দের অর্থ সূর্য, এই অরুণাচল প্রদেশকে ভারতের সূর্য উদয়ের দেশও বলা হয়, সব থেকে আগে এই অঞ্চলে সূর্যের উদয় হয়, অরুণাচল প্রদেশকে সূর্য উদয়ের দেশ বলা হয়, মনে রাখবে। আচ্ছা, তো এই গেল ক্রস, ক্লিয়ার। পরেরটাই আসি, দেখো কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, এখানে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কি, হিমশিরিতে ড্যাশ হ্রদ গঠিত হয়, হিমশিরিতে ড্যাশ হ্রদ গঠিত হয়, হিমশিরি কি না, যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহ যাচ্ছে, হিমবাহ টুকটুক করে যাচ্ছে, সেই সময় যদি সেই যাওয়ার পথে, তার যে যাওয়ার পথ
সেই যাওয়ার পথে যদি ধরো এই জায়গার এরকম করে একটা জায়গা রয়েছে, এখানে কিন্তু হিমবাহ কোনো পর্বত এরকম বিরাট একটা বরফের পাহাড় বরফের পর্বতকে হিমবাহ বলে বয়ে বয়ে যাচ্ছে, যে এইদিকে নামছে। যাওয়ার পথে যদি সেইখানে কোনো কোমল শিলা থাকে, ঠিক আছে, এটা ধরো কোমল শিলা, তো যখন এখানে আসবে এই কোমল শিলাটাতে কি করবে, ক্ষয়িয়ে দেবে, এরকম গর্ত হয়ে যাবে, কোমল শিলাটা এরকম ক্ষয়ে যাবে। এবার কি হবে, এই যখন এখানে থাকবে তখন কিন্তু তুমি আমি কেউ দেখতে পাবো না। এই যখন পেরিয়ে এখানে চলে যাবে, যখন পেরিয়ে চলে যাবে হিমবাহটা, তখন কিন্তু আমরা এই জায়গাটা দেখতে পাবো একটা চেয়ারের মতন হয়ে গেছে। জায়গাটা কেমন হয়ে গেছে, হাতল ছাড়া চেয়ারের মতন হয় না, চেয়ার এরকম করে চেয়ারটা হয় না, এরকম চেয়ার হাতল ছাড়া ডেক বা চেয়ারের মতন বা এরকম গর্তের মতন একটা ভূমিরূপ তৈরি হয়েছে। সেই জিনিসটাকে আমরা বলি কি, সার্ক বা করি। কি বলি, সার্ক বা করি। তাহলে এখানে অ্যান্সার হবে সার্ক। আর এই সার্ক বা করিতে অর্থাৎ এই অংশে যদি বৃষ্টি হয় বা নদীর এই বরফ গোলা জল জমে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সার্ক হ্রদ, সার্ক হ্রদ বা করি হ্রদ। ঠিক আছে, ওকে। তাহলে হিমশিরিতে কি হচ্ছে, সার্ক করতে হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ড্যাশ নামে পরিচিত। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ড্যাশ নামে পরিচিত। তো স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার অর্থাৎ নিচের থেকে যদি আমরা শুরু করি তাহলে হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার আস্তে আস্তে যাচ্ছে, যেতে যেতে যখন প্রায় 18 কিমি হয়ে যাবে তার, তখন কিন্তু ট্রোপোস্ফিয়ার শেষ হয়ে যাবে। ট্রোপোস্ফিয়ার শেষ হলে কিন্তু তারপরে তার জায়গা শুরু হবে কার, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক একই রকম ভাবে স্ট্র্যাটোস্ফিয়ার যাবে 50 কিমি যাওয়ার পর কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়ে কিন্তু তারপরে শুরু হবে মেসোস্ফিয়ার, এইভাবে চলতে থাকবে। এখন ভালো করে চিন্তা করো, এমন একটা জায়গা আসবে, এমন একটা কাল্পনিক রেখা বা এমন একটা অঞ্চল আসবে, যে অঞ্চলের ওপরে অন্য একটা অঞ্চল, তার নিচে কিন্তু অন্য একটা অঞ্চল। ওই জায়গায় উষ্ণতার যে হ্রাস বৃদ্ধি থমকে থাকবে, পজ, থমকে থাকা মানে পজ। দেখবে তোমাদের এরকমের অঞ্চল রিমোটে একটা সুইচ থাকে, এই যে চিহ্নটা দেওয়া, ওটা টিপলে ভিডিও থেমে দাঁড়িয়ে এরকম স্টপ। তাহলে কি হবে, পজ মানে হচ্ছে থামা। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে ওখানে কি হয়, উষ্ণতা হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় না, থেমে যায়, তখন তারা নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটো পজ। কি নাম বললাম, স্ট্র্যাটো পজ। এটার অ্যান্সার হবে শূন্যস্থানটায় স্ট্র্যাটো পজ। এখানে লিখে দিচ্ছি অ্যান্সারটা, এখানেই। স্ট্র্যাটো পজ, পজ মানে থামা, থেমে যায় ওখানে। ঠিক সেরকম ট্রোপোস্ফিয়ারের উপরের অংশটা কি হবে, ট্রোপোস্ফিয়ারের উপরের অংশটা কি হবে, ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অঞ্চল কি হবে, স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ারের উপরের অঞ্চলটা কি হবে, মেসোপজ। ওখানে কিন্তু থেমে যায়, পজ শব্দের অর্থ থামা। ক্লিয়ার? তো এরকম অ্যান্সারটা হবে। সাড়াসাড়ি বান দেখা যায়, বুঝলে, মানে ষাঁড়ের সঙ্গে ষাঁড়ের যুদ্ধ হলে গর্জন যুক্ত একটা সেই লড়াই দেখা যাবে, সেই রকম বান দেখা যায় কোন নদীতে, আমাদের এখানে কাছের নদী, ঠিক আছে, হুগলি নদী। হুগলি নদী অর্থাৎ ভাগীরথী নদী হুগলিতে ঢুকলে তার নাম চেঞ্জ করে দিয়েছে হুগলি নদী। নদীটার নাম চেঞ্জ করে নেয়, যে জায়গার মধ্যে দিয়ে যায় সেই জায়গার নাম হয়ে যায়। বুঝা গেছে তো, হুগলি নদী। তারপরে দেখো সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে তৈরি হয়। সেলুলোজ কোথায় পাওয়া যায়, ঘাস, কাঠ, এসবে। তো ঘাস, কাঠ এসব কোন শিল্পে কাজে লাগে, কাগজ শিল্প। কোন শিল্প, কাগজ। ঘাস বাঁশ থেকে কি হয়, কাগজ তৈরি হয়, কাগজ শিল্প থেকে নির্গত হয় সেলুলোজ বর্জ্য। তাই তো উই পোকাগুলো খেয়ে হজম করতে পারে, উই পোকার অন্ত্রে জীবাণু আছে বলে কি উই পোকা কি ওইগুলোই খাবার হিসেবে খায়, তাই না। তারপরে মহাদেশীয় হিমবাহের বরফ যুক্ত অংশকে কি বলে, হিমবাহের উপরের অংশটাই যখন এখানে বরফ থাকে, সেই বরফ যুক্ত শৃঙ্গকে কি বলে, লিখে রাখো, নুনাটক্স। কি বললাম নামটা, নুনাটক্স। আবার বলছি নামটা, নুনাটক্স। ক্লিয়ার? ওকে। হেক্টর প্রতি ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম। প্রথম জানতে হয়েছে, প্রথমে পয়ে কি, পাঞ্জাব। কি হবে, হেক্টর প্রতি ধান, হেক্টর প্রতি যদি বলে তাহলে অ্যান্সার কি হবে, পাঞ্জাব। ঠিক আছে, আর এমনিতে কি হবে, পশ্চিমবঙ্গ, হেক্টর প্রতি না বললে। পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলে, পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলে, পশ্চিম দিক থেকে ভারতের প্রবেশ কি হয়, মুম্বাইকে বলা হয়। কি হবে, মুম্বাইকে বলা হয়। ঠিক আছে, যার আগের নাম ছিল বোম্বে, সেই মুম্বাইকে বলা হয় কি, পশ্চিম ভারতের প্রবেশদ্বার। এছাড়া মূলধনের রাজধানী কি বলা হয়, মূলধনের রাজধানী। এই যে ম্যাপ পয়েন্টিং করার সময় কিন্তু সরাসরি মুম্বাই না বলে পড়তে পারে পশ্চিম ভারতের প্রবেশদ্বার, পড়তে পারে মূলধনের রাজধানী, কিন্তু সবগুলোই হবে কি, মুম্বাই।
ঠিক আছে, বৃহত্তম নগরী, এগুলো সব কিন্তু আমাদের কি হয়ে যাবে, মুম্বাই হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, মুম্বাই। চলে আসছি দেখো পরেরটায়। এখানে একটা কথায় একটি শব্দে উত্তর দিতে বলেছে কিংবা দুটি শব্দে, যে কোনো ছটি করতে বলেছে। আমি এখানে ছটাই বলে দিচ্ছি, খুব সোজা, মন দিয়ে পড়লে সেখানে তুমি কিন্তু ফুল নাম্বার আনতে পারো। সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি সাহারায় কি নামে পরিচিত? আগে দেখে নি যে সিফ বালিয়াড়িটা দেখতে কেমন হয়। চলো, এরকম টাইপের হয় সিপ বালিয়াড়ি গুলো, এগুলো ঘুরতে থাকে এরকম, বালি দিয়ে তৈরি হয়। সিপ শব্দের অর্থ তলোয়ার। ঠিক আছে, সিপ শব্দের অর্থ কি বললাম, তরবারি বা তলোয়ার। তো এগুলি এরকম তলোয়ারের মতো লম্বা লম্বা হয়, ঘুরতে থাকে। আর মাঝের অংশটাকে বলা হয় করিডর। কি বলা হয়, করিডর। এখন এই করিডরটা সাহারায় কি নামে পরিচিত? সাহারায় হচ্ছে গাসি নামে পরিচিত। কি নামে পরিচিত? সাহারায় গাসি। আমি লিখে দিচ্ছি গাসি। কি নামে পরিচিত? গাসি নামে পরিচিত, বা গাইস বা গাসি নামে পরিচিত। ঠিক আছে, দেখো একটু আগে যে কথাটা বললাম এমসিকিউ এর সময়, সেই প্রশ্নটা আবার এখানে রিপিট দিয়েছে। হ্যাঁ, কোন বায়ুকে তুষার ভক্ষক বলে? কোন বায়ুকে তুষার ভক্ষক বলে? তুষার ভক্ষক অর্থাৎ তুষারকে খাবার হিসেবে খায়। কি হবে? চিনুক। কি নাম বলেছিলাম? চিনুক। আমেরিকায় দেখতে পাওয়া যায় চিনুক। উষ্ণ বায়ু, ওই অঞ্চলে যখন বরফ হয়, ওই উষ্ণ বায়ু বরফকে কি হয়, গলিয়ে দেয়, তাই বলা হয় তুষার ভক্ষক, চিনুক। ঠিক আছে, ওকে। চলে আসি পরেরটাই। দেখো, দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম বলো। এই বিষাক্ত দুটি বর্জ্য পদার্থের নাম বলার আগে একটা কথা বলে রাখছি, অনেকের মাথায় চিন্তা আছে স্যার এমসিকিউ গুলো করাচ্ছে না, 1 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে, তা 2 নম্বর বা বড় প্রশ্ন আমরা কোন পদ্ধতিতে করব? তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে তোমাদের কাছে যে সময় রয়েছে সময়ের মধ্যে আমরা বলে দেবো যে কিভাবে তুমি করবে। হ্যাঁ, 2 নম্বরের প্রশ্ন নিয়েও আলোচনা হবে, বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রতি বছর মতন যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, সাজেশন। হ্যাঁ, দেওয়া হবে, চিন্তা নেই, একদম ফুল প্রুফ সাজেশন দেওয়া হবে, যাতে ওদিক থেকে চিন্তা করার কোনো কারণ নেই। যদি বিষাক্ত বর্জ্য পদার্থ, দেখো বিষাক্ত বর্জ্য পদার্থ বলতে কি জিনিসটা বোঝাচ্ছে, যেগুলো আমাদের ক্ষতি করে, যত ভারী ভারী ধাতু আছে, পারদ, সীসা, ক্যাডমিয়াম, এগুলো অ্যান্সার হয়ে যাবে। কি হয়ে যাবে? বিষাক্ত বর্জ্যের নাম হয়ে যাবে পারদ। আমাদের দেহের ক্ষতি করে, পারদ থেকে রোগ হয়, কি হয়? মিনামাটা, তাই না? আচ্ছা, সীসা হয়ে যাবে। ক্যাডমিয়াম, আমি সংকেতে লিখে দিলাম সিডি, অর্থাৎ ক্যাডমিয়াম হয়ে যাবে। দাঁড়াও, এটা আবার লিখে দিই, নাহলে কিন্তু তোমরা আবার ভুল ভাল করবে। সিডি লিখছি না, ক্যাডমিয়াম লিখে দিচ্ছি। ক্যাডমিয়াম কি হবে? ক্যাডমিয়াম। দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম পারদ, সীসা, ক্যাডমিয়াম, 3টে বলে দিলাম, এগুলো সব রোগগুলো হয়, তাই না? ক্যাডমিয়াম থেকে কি রোগ হয়? ইতাই তাই বা আউচ আউচ, ওটার নাম কি? ইতাই তাই বা আউচ আউচ, তাই না? আচ্ছা, দেখো পরের প্রশ্ন খুব সোজা। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কি হবে? K2। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি হবে? K2। কি হবে? K2। তারপরের প্রশ্ন দেখো, ভারতের কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? ভারতের কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? ভারতের কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? এটা আমাদের ভারতবর্ষ, নিচের অংশটা, তার এই অংশটাতে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, অর্থাৎ এই অংশটার কি নাম? করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল, তামিলনাড়ু অঞ্চল। ঠিক আছে, এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং এ গুরুত্বপূর্ণ, তামিলনাড়ু অঞ্চল। আমি জাস্ট দেখালাম, ম্যাপ পয়েন্টিং আরো ভালো করে দেখিয়ে দেবো পার্টিকুলার জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, একদম শীতকালের সময়তে হয়, আর যখন মৌসুমে প্রবেশ করে তখন ওই সময় হয়, অর্থাৎ আমাদের গ্রীষ্মকালের শেষে বর্ষাকালের দিকে হয়। তো ভারতে কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? তো অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু অঞ্চল, বা যেটাকে বললাম করমণ্ডল উপকূল। কি নাম হবে? করমণ্ডল উপকূল। এখানে লিখে দিচ্ছি, বা পেজেও পেয়ে যাবে। আচ্ছা, তারপর ভারতের 2টি কৃত্রিম উপগ্রহের নাম বলো। ভারতের 2টি কৃত্রিম উপগ্রহের নাম। কৃত্রিম উপগ্রহের নাম, একটা হবে আর্যভট্ট, আরেকটা কি হবে? রোহিণী। এগুলো উপগ্রহের নাম, রোহিণী, এগুলো হবে। আচ্ছা, তারপরে তো শেষ হয়ে গেল এগুলো। এবার হচ্ছে যে
বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এই যে 4 নাম্বার, মানে এই 4 নাম্বারে হেসে হেসে নাম্বার নিতে হবে, হা 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 4 পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার। দেখো 4টি খুব সোজা থাকে, এগুলো নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। মগ্ন চড়া, আম্রবৃষ্টি, 4টে জিনিস এখানে এক এক করে দেখি। দেখো আমি এখানে নাম্বার লিখে বলে দিচ্ছি, ঠিক আছে, পাশের নাম্বারগুলো লিখে দিচ্ছি। মগ্ন চড়া, মগ্ন চড়া, চড়া জিনিসটা কি? তখন নদী প্রবাহপাতে নদী যখন পারে না, আর নদীর যখন শেষ সময় চলে আসে, কখন না নিম্ন গতিতে, নদী তখন স্থানে স্থানে তার যে নুড়ি পাথর বালি যেগুলো ঘষে ঘষে বালি হয়ে গেছে, সেই বালিগুলো জমা করে। এখন এই বালি জমা হওয়াটাকে বলে চড়া। ঘি করার সময় দেখবে লাস্টের অংশটাকে চড়া বলে। আমি জানি না তোমাদের এক এক জায়গায় কিরকম বলতে পারে, কিন্তু ঘি হওয়ার পর যে অংশটা পড়ে থাকে তাকে চড়া বলে। অর্থাৎ ওরকম নদীর তলাতে যদি কোনো জিনিস বজ্র পদার্থ জমে থাকে তখন তাকে নদীর তলাদেশে সেটাকে চড়া বলে। মগ্ন চড়া, মগ্ন চড়া মানে কি? এখনো পর্যন্ত জলে ডুবে আছে, মগ্ন হয়ে থাকা, ডুবে থাকা, ঠিক আছে, জলে ডুবে আছে, তখন তাকে কি বলছে? মগ্ন চড়া। আর সেই চড়া যখন উপর দিকে উঠে যায় তখন সেটা দ্বীপ হয়ে যায়। তো মগ্ন চড়া কোথায় হবে? মগ্ন চড়া দেখতে পাচ্ছ গ্র্যান্ড ব্যাংক। কি হবে? গ্র্যান্ড ব্যাংক। এটা হয়ে যাবে আমাদের 2.41, 2.41, এটা হয়ে যাবে আমাদের মগ্ন চড়া, গ্র্যান্ড ব্যাংক। আম্রবৃষ্টি, আম্রবৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায়? আম্রবৃষ্টি আমাদের দক্ষিণ ভারতে কেরলে এই বৃষ্টিটা হয় যখন, তাকে আম্রবৃষ্টি বলে। কোথায় গেল? 242, এটা হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতের দিকে আম্রবৃষ্টি হয়েছে। 3 নম্বরে কি রয়েছে? নামচা বারওয়া। কি রয়েছে? নামচা কোথায়? অরুণাচল প্রদেশ। সর্বোচ্চ শৃঙ্গ, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে যে এটি, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এটা 3 নম্বরে হয়ে গেল। আর রইল পড়ে একটা, দেখো এখানে একটা বাড়তিও দেয়নি, 3টে হয়ে গেলে একটা তোমার হাতের মুঠোয়। কি? সক্রিয় সেন্সর। সক্রিয় সেন্সর কি হবে? রাডার। এত সুন্দর দেওয়া হয়েছে, সক্রিয় সেন্সর। মগ্ন ছাড়া তো হবে না, আম্রবৃষ্টি হবে না, এগুলো হবে না। রাডার দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সেন্সর, একটা টেকনিক্যাল নাম। রাডার হবে আমাদের এখানে, সেটা হচ্ছে 2.44, এটা হয়ে যাচ্ছে আমাদের সক্রিয় সেন্সর। এই গেল পেজ 1। বোঝা গেছে জিনিসটা তোমাদের মধ্যে? অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে থাকবে এবং সাজেশন পাচ্ছ তোমরা। আর কি কি পাচ্ছ জিনিসটা বলো তো? তোমরা কিন্তু পাচ্ছ এর সঙ্গে 2 নম্বরের কোশ্চেন পাচ্ছ এবং ম্যাপ পয়েন্টিং, সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলোও পাচ্ছ। ওকে।